আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আমরা এই পাঠে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে এটি বিশেষ টপিক নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটি একটি মানব দেহ এবং মানব দেহের ঠিক বিশেষ একটি অর্গানকে দেখানো হচ্ছে এবং মানব দেহের যেটি সবচেয়ে বড় গ্রন্থি, আমরা যাকে বলেছি সবচেয়ে বড় গ্রন্থি, এবং অর্গানের দিক থেকেও এটি হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট অর্গান। যদি আমরা ওই দিক থেকে চিন্তা করি, মানুষের ত্বক হলো সবচেয়ে বড়। ত্বককে আমরা আসলে অর্গান হিসেবে কনসিডার করি বায়োলজিতে, এবং ত্বকের পরে যে অর্গানটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই অর্গানটি, অর্থাৎ যকৃৎ। তো আমরা আজকে এই যকৃতের গঠন এবং যকৃতের কাজ, বিশেষ করে যকৃতের বিভিন্ন ধরনের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা রয়েছে মানব দেহের ক্ষেত্রে, আমরা আজকে বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। প্রত্যাশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। তো শিক্ষার্থীরা, আমরা বলছি যে আমাদের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি যেটি, আমরা আজকে আলোচনা করছি আমাদের দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি নিয়ে, এবং এটি হচ্ছে আমাদের সেই পরিপাক গ্রন্থি যাকে বলছি আমরা কি, যকৃৎ। যকৃৎ হলো আমাদের পরিপাকে নানা রকম ভাবে সহযোগিতা করে থাকে, বিপাকে সহযোগিতা করে, এবং সে কি করে, বিভিন্ন সঞ্চয়ী ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। যকৃৎ আসলে একাধারে বিভিন্ন ধরনের উপাদানকে কি করে সঞ্চয় করে, যকৃতের মধ্যে সঞ্চিত থাকে, এবং পাশাপাশি যকৃৎ আমাদের দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে বিপাকীয় ঘটনাগুলো আছে, বিপাকীয় বিষয়গুলো আছে, এগুলো যকৃতের মধ্যেই সম্পন্ন হয়ে থাকে। এই মেটাবলিজমের যে অ্যাক্টিভিটিস আছে এবং স্টোরেজ অ্যাক্টিভিটিস আজকে কি, সে বিষয়গুলো আমরা আজকে জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমরা একটু জানার চেষ্টা করি, আমরা এখানে আরো বড় করে যকৃৎটাকে এখানে দেখানোর চেষ্টা করেছি। তো শিক্ষার্থীরা, আমরা যদিও জানি যে যকৃতের চারটা খণ্ড রয়েছে, ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট এবং কোয়াড্রেট। আমরা এখানে একটু যকৃতের সাথে পরিচিত হয়ে নেই। আমরা শুরুতেই বলছি যে যকৃতের বাইরের দিকে যে আবরণী থাকে, সেই আবরণীর নাম বলেছি আমরা কি, গ্লেসন ক্যাপসুল। নাম দিয়েছি যকৃতের একেবারেই বাইরে থেকে দেখলে যে একটা আবরণী যকৃতে থাকে, তার নাম বলেছি আমরা গ্লেসন ক্যাপসুল। এরপর যকৃতের লোকেশনটা কোথায়, অবস্থানটা কোথায়, তোমরা একটু লক্ষ্য করো এখানে কি রয়েছে আমাদের, একেবারে এই যে ফুসফুসের এই জায়গায় ডায়াফ্রাম রয়েছে নিচে। তো ডায়াফ্রামের ঠিক নিচে উদরের অনেকখানি অংশ জুড়ে, আমাদের এই যে উদর যে রয়েছে, উদরের অনেকখানি অংশ জুড়ে আড়াআড়ি ভাবে কিছুটা ডান দিকে ঘেঁষে অবস্থান করে। যকৃতের বেশিরভাগ অংশ আমাদের ডান সাইডে বা ডান দিকে ঘেঁষে অবস্থান করে থাকে। এই হচ্ছে যকৃতের অবস্থান। আমরা এটাকে বলছি যে একটি ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণাকার ও লালচে খয়েরি বর্ণের একটি অর্গান। আমরা কালার যদি দেখি, তারপর বলছে যে ডান এবং বাম লোবে বিভক্ত, দুটো খণ্ড, প্রধান দুটি খণ্ডে বিভক্ত। তারপর আমরা এর আগেও জানলাম যে যকৃৎ মূলত চারটি খণ্ড থাকে এর মধ্যে, ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট এবং কোয়াড্রেট। তো শিক্ষার্থীরা, আমরা যদি যকৃৎকে আরেকটু ওর অ্যানাটমি পর্যবেক্ষণ করতে চাই, তা আমরা দেখবো যকৃতের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল রয়েছে। আমরা এই যে আমরা এখানে যদি যকৃতের ভেতরটাকে যদি আরো তার হিস্টোলজি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে যকৃৎ লোবিউলে বিভক্ত এবং লোবিউলকে ঘিরে পিত্তনালী ও রক্তনালী থাকে। যকৃৎ এরকম ছোট ছোট জায়গায় বিভক্ত হয়ে থাকে ভেতরের দিকে, যকৃতের ভেতরে অনেকগুলো এরকম ছোট ছোট খণ্ড থাকে, যাদেরকে বলছি আমরা কি, লবিউল। তো যকৃতের কোষকে আমরা বলে থাকি হ্যাপাটিক সেল। যকৃৎটা যা দ্বারা তৈরি তাকে আমরা বলছি হলো হ্যাপাটিক কোষ বা হ্যাপাটিক সেল। এই হচ্ছে যকৃৎ সম্পর্কে আমরা বেশ একটু ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, যকৃৎ ওজনে প্রায় 1.5 কেজির মতো হয়ে থাকে, অ্যাভারেজে যদি বলি আমরা 1.44 থেকে 1.66 কেজি পর্যন্ত যকৃৎ হয়ে থাকে। তো শিক্ষার্থী, আমরা দেখতেই পেলাম যে যকৃতের বিভিন্ন গঠন সম্পর্কে আমরা জানলাম। চলো এবার আমরা যকৃতের যে ভূমিকার কথা বলেছি, আমরা একদিকে হলো সঞ্চয়ী ভূমিকা, অন্যদিকে বিপাকীয় ভূমিকাগুলো কি, সেগুলো সম্পর্কে জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো আগে জানি, তারপর আমরা আলাদা আলাদা করে এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকাগুলো দেখব। আমরা বলছি যে যকৃৎ থেকে কি নিঃসৃত হয়, পিত্তরস নিঃসৃত হয়, যেটা বলি আমরা কি, বাইল বলে থাকি আমরা। এটি কি করে, খাদ্য পরিপাকের প্রয়োজনীয় উপাদান। খাদ্য যখন ডিউডেনাম দিয়ে প্রবেশ করে, তখন ডিউডেনামে আসার আগেই বা ডিউডেনাম থেকে জাস্ট নিচের দিকে নামবে পাইলোরিক স্ফিংক্টার থেকে, তখন এর সাথে কি মিশ্রিত হয়,
এর সাথে পিত্তরস মিশ্রিত হয়। এই পিত্তরস কি করে খাবারকে হলো কিছুটা ক্ষারীয় যে মাত্রা, সেই ক্ষারীয় মাত্রা দান করে এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পরিপাকের ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা রয়েছে। যকৃতে অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এই জন্য আমরা এটাকে বলেছি হলো জৈব রসায়নাগার বলা হয়ে থাকে, অর্থাৎ এটাকে আমরা বায়ো ল্যাবরেটরি বলে থাকি আমরা এটাকে। পাকস্থলী এবং অন্ত্র হতে সকল রক্ত যকৃতে প্রবেশ করে। আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইন থেকে যত ব্লাড আছে এখানে, হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক ধমনী, এগুলো সবগুলো এই যকৃতের মধ্যেই কি করে প্রবেশ করে। যকৃতে খাদ্য কণা ও ওষুধ ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা দেহ সহজেই কি করতে পারে, গ্রহণ করতে পারে। এই যে রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের উপাদানগুলো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যামিনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, বিভিন্ন ওষুধ দ্রব্য, এগুলো আমরা যে ইনটেক করি, এগুলো কি হয়, এগুলো যকৃতের ভিতরে গিয়ে আবার সেগুলো ক্ষুদ্রতর অংশে কি হয়, বিভক্ত হয়ে পড়ে এবং এগুলো দেহ কি করতে পারে, সহজেই গ্রহণ করতে পারে। যকৃৎ প্রায় 500 ধরনের কার্যাবলী কি করে সম্পন্ন করে থাকে। যকৃতের মধ্যে এই 500 ধরনের যে জৈব রাসায়নিক কার্যাবলী হয়ে থাকে বিধায় আমরা এর নাম দিয়েছি হলো জৈব রসায়নাগার। তো শিক্ষার্থীরা, এবার আমরা দেখি যকৃতের সঞ্চয় সম্পৃক্ত যে ভূমিকা, সে ভূমিকা কি, যকৃৎ কি কি উপাদানগুলো আমাদের দেহের মধ্যে সঞ্চয় করে থাকে। প্রথমে যদি আমরা বলি যে যকৃতের রক্তবাহিকাগুলো রক্তের ভান্ডার হিসেবে কাজ করে এবং 1500 সিসি পরিমাণে যকৃতের মধ্যে রক্ত কি থাকে, সঞ্চিত অবস্থা থাকে। যকৃতের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যে রক্তনালিকাগুলো রয়েছে, রক্তবাহিকাগুলো রয়েছে, এর মধ্যে কি থাকে, প্রায় 1500 সিসি পর্যন্ত সেখানে রক্ত জমা থাকে। এটি রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। রক্তের আয়তন বেড়ে গেলে, রক্তে যদি শরীরের মধ্যে কোনো কারণে রক্তের আয়তন বেড়ে যায়, তাহলে হেপাটিক শিরা সহ অন্যান্য শিরা স্ফীত হয়ে কি করে, অতিরিক্ত রক্তের আয়তন কমিয়ে দিতে পারে। এভাবে তারা ব্লাড প্রেশারও কি করে, নিয়ন্ত্রণ করতে পারে। যকৃতে ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন B6 আর B12 এগুলো কি হয়, সঞ্চিত হয়। এগুলো যকৃতের মধ্যে সঞ্চিত থাকে। রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড রূপে কি থাকে, জমা থাকে। আমরা জানি আমাদের দেহের অতিরিক্ত লিপিড কি আমাদের জন্য ক্ষতিকর। সে অতিরিক্ত লিপিডটা কি করে, যকৃৎ গ্লাইকোলিপিড আকারে সেটিকে কি করে, সঞ্চয় করে বা যকৃতের মধ্যে সঞ্চিত থাকে। যকৃতের আরো কিছু সঞ্চয়ী ভূমিকা রয়েছে। ক্ষুদ্রান্ত থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ যকৃতে চলে আসে। আমাদের যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন রয়েছে, সেই স্মল ইন্টেস্টাইন থেকে কি হয়, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে শর্করাযুক্ত খাদ্যের যে একেবারেই মূল উপাদানটা, সেটি হচ্ছে কি গ্লুকোজ, সেটি কোথায় চলে আসে, যকৃতে চলে আসে। রক্তে গ্লুকোজের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হয়, আমরা জানি যে আমাদের প্যানক্রিয়াস বা আমাদের অগ্নাশয়, সেখান থেকে কি খরিত হয়, ইনসুলিন খরিত হয়। সেই গ্লুকোজের পরিমাণ যদি রক্তে বেড়ে যায়, তাহলে ইনসুলিনের সহায়তায় কি হয়, যকৃতে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কি করে, জমা রাখে। গ্লুকোজকে কনভার্ট করে যকৃৎ গ্লাইকোজেনে সেখানে কি করে, জমা রাখে। যকৃতে 100 গ্রাম গ্লাইকোজেন জমা থাকতে পারে, মানে এই পরিমাণ গ্লাইকোজেন যকৃতে জমা থাকতে পারে। দেহের প্রয়োজনে গ্লাইকোজেন আবার কি হতে পারে, গ্লাইকোজেন আবার গ্লুকোজে কি হয়, পরিবর্তিত হয়। এই কারণে যকৃতের মধ্যে এই গ্লাইকোজেন আকারে, গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে সেখানে সঞ্চয় করাটা এই কারণে গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন দেহের বিভিন্ন রকম কন্ডিশনে, বিভিন্ন প্রয়োজনীয় মুহূর্তে অনেক সময় কি হয়, এই গ্লাইকোজেন ভেঙে আবার কিসে পরিণত হতে পারে, গ্লুকোজে পরিণত হতে পারে। আমরা এগুলো দেখবো, আবার বিপাক প্রক্রিয়া গিয়ে আমরা এই বিষয়গুলো দেখবো। যকৃতের আরো কিছু সঞ্চয় ভূমিকা রয়েছে, যে শর্করা মানবদেহে ব্যবহৃত হতে পারে না এবং গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে না। আমাদের দেহের মধ্যে সব শর্করাই তো আর কি, যে গ্লাইকোজেন আকারে গ্লুকোজে কনভার্ট করে গ্লাইকোজেন আকারে জমা রাখতে পারে না। সেক্ষেত্রে কি হয়, যকৃৎ সে অতিরিক্ত শর্করাকে কি করে, চর্বিতে রূপান্তর করে বা ফ্যাটে রূপান্তর করে, এডিপোস টিস্যু আকারে আমাদের দেহের বিভিন্ন বড় বড় অর্গানগুলোর সাথে সেগুলো জমা হয়, অথবা আমাদের ত্বকের নিচে সেগুলো কি করে, জমা করে দেয়। তাহলে আমরা জানলাম যে কিছু শর্করা আছে যাদেরকে যকৃৎ সরাসরি কি করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তর করে, আর সকল শর্করাকে কি করতে পারে না, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে রূপান্তর করতে পারে না। সেক্ষেত্রে লিভার কি করে, সেটাকে ফ্যাটে রূপান্তর করে দেয়। জিঙ্ক, কপার, কোবাল্ট, মোলিবডিনাম প্রভৃতি সহ
আয়রন এবং পটাশিয়াম যকৃতে কি থাকে, সঞ্চিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যকৃতের বিপাক সম্পৃক্ত কিছু কাজ চলো দেখে নেই। প্রথমেই আমরা বলছি যে প্রোটিন বিপাক। প্রোটিন বিপাকের ক্ষেত্রে আসলে এখানে প্রথমে কি ঘটে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া মাধ্যমে এই ঘটনাটা ঘটে, ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনা ঘটে। আমরা এগুলো একটু ধারাবাহিকভাবে দেখি। তাহলে প্রোটিন বিপাকের ক্ষেত্রে আমরা বলছি ডিঅ্যামিনেশন প্রসেসটা কি। কোনো অ্যামিনো অ্যাসিড বা অন্য উপাদান থেকে অ্যামিনো গ্রুপের অপসারণ প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। আবার বলছি, কোনো অ্যামিনো অ্যাসিড বা অন্য উপাদান থেকে, অন্য কোনো উপাদান থেকে অ্যামিনোর যে গ্রুপটা আছে সেই অ্যামিনো গ্রুপের সেখান থেকে হলো ডিলেট করে দেওয়া, অপসারণ, সেখান থেকে ডি অ্যামিনেশন এসেছে, মানে অ্যামোনিয়াকে অপসারণ করা। লিভার অতিরিক্ত বা অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিন মূলকে পরিণত করে। আর এই যে উৎপাদিত কিটো অ্যাসিড, সেই কিটো অ্যাসিডটি কোথায় চলে যায়, এটি সরাসরি ক্রেবস চক্রের মধ্যে শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আর অ্যামিন মূলকগুলো হাইড্রোজেন আয়নের সাথে কি করে, অ্যামোনিয়া উৎপন্ন করে, যা পরবর্তীতে সেগুলো ইউরিন আকারে দেহের বাইরে কি হয়, নিষ্ক্রান্ত হয়ে যায়। তাহলে আমরা এটাকে বলছি হলো যে প্রোটিনের বিপাক প্রক্রিয়ায় যেখানে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া, অর্থাৎ সেটা সরাসরি কোনো অ্যামিনো অ্যাসিড অথবা অন্য কোনো উপাদান থেকে অ্যামোনিয়াকে কি করে অপসারণ করে বা আলাদা করে দেয়। শুধু তাই করে না, সেই অব্যবহৃত বা অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়া ভেঙে কিসে পরিণত হয়, কিটো অ্যাসিড এবং অ্যামিনো গ্রুপে পরিণত হয়। এবং এই দুটোর কনসিকুয়েন্স হলো যে কিটো অ্যাসিডটা সরাসরি চলে যায় ক্রেবস চক্রের মধ্যে, আর অ্যামিনো গ্রুপটা হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে সেটি কি তৈরি করে, অ্যামোনিয়া বা NH3 তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখছি প্রোটিন বিপাকের ক্ষেত্রে আবার কি হয়, ট্রান্স অ্যামিনেস এই এনজাইমের প্রভাবে ট্রান্স অ্যানিমেশন প্রক্রিয়া হয়। আমরা দেখি ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়া কি। একটি অ্যামিনো অ্যাসিড এবং তার সাথে কি একটি অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, এর মধ্যে রাসায়নিক গ্রুপের বিনিময় ঘটে। এই প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক গ্রুপের মধ্যে কি ঘটে, বিনিময় ঘটে। যেমন আমরা এখানে বলছি যে এখানে R1, এখানে হলো একটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে হলো বলছি আমরা R2। এখানে ট্রান্স অ্যামিনেস এনজাইমের প্রভাবে কি হয়, এই অ্যামিনোর মধ্যে R1 এবং আমরা দেখলাম একটা অর্গানিক অ্যাসিডের মধ্যে এখানে কি চলে আসলো, R2 চলে আসলো। এই যে উভয়ের স্থান বিনিময়, একটি অ্যামিনো অ্যাসিড এবং একটি অর্গানিক অ্যাসিডের মধ্যে একটা রাসায়নিক গ্রুপের যে স্থান বিনিময় ঘটে, সেই স্থান বিনিময়ের মাধ্যমে কি হয়, ট্রান্স অ্যানিমেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিনের বিপাক সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও বলছে যে প্লাজমা প্রোটিন, আমাদের রক্তের যে প্লাজমা রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, তোমরা জানো। সেই প্লাজমা প্রোটিন গুলো, যেমন প্লাজমা প্রোটিনের সংশ্লেষ বা প্লাজমা প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে কি করে, যকৃতে যেসব প্লাজমা প্রোটিন সংশ্লেষিত হয় সেগুলো হচ্ছে অ্যালবুমিন, লাইপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবিউলিন এবং আলফা ফেটোপ্রোটিন এবং রক্ততঞ্চন ফ্যাক্টর। রক্ততঞ্চনের জন্য যে বিভিন্ন ধরনের ফ্যাক্টর রয়েছে, থ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, এই ধরনের যে ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরগুলো। তাহলে আমরা বলছি যে এখানে প্রোটিন বিপাকের ক্ষেত্রেও কি করে, বা প্লাজমা প্রোটিন বিপাকের ক্ষেত্রেও যকৃৎ ভূমিকা পালন করে। এবং এখানেই কি হয় যে প্লাজমা প্রোটিনগুলো এখানে যকৃতের মধ্যে সিনথেসিস হয় বা সংশ্লেষ হয়, তারপর প্রয়োজন অনুসারে এগুলো কি হয়, বিভিন্ন জায়গায় চলে যায়। এরপর আমরা বলছি যে দেহের অব্যবহৃত প্রোটিন, আমরা আগেই বলেছি যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে, সেখানে অ্যামোনিয়াতে রূপান্তর হয়। এবার আমরা বলছি যে দেহের অব্যবহৃত প্রোটিন ডিঅ্যামাইনেজ উৎসেচকের প্রভাবে অ্যামোনিয়ায় পরিণত হয়, আগে যে ঘটনাটা ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এবং এই অ্যামোনিয়া যকৃতে আর্জিনাস উৎসেচকের সহায়তায় যে চক্রের মাধ্যমে ইউরিয়া বা মূত্রে পরিণত হয়, আমরা তাকে বলছি অর্নিথিন চক্র। আমাদের দেহের এই বিপাক প্রক্রিয়ার মধ্যে মেটাবলিজমের মধ্যে একটা চক্র রয়েছে যার নাম বলেছি আমরা অর্নিথিন সাইকেল। এই অর্নিথিন সাইকেলের মধ্যে কি প্রবেশ করে, অ্যামোনিয়াটা প্রবেশ করে, সেটা কিসে পরিণত হয়, ইউরিয়াতে রূপান্তরিত হয়। আমরা আরেকটু এখানে দেখি কিভাবে ইউরিয়া তৈরি হয়। আমরা বলছি লিভারে বা যকৃতে যে অর্নিথিন সাইকেলের কথা বললাম আমরা, অর্থাৎ যেটি কি হয়, যে ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে অ্যামোনিয়ায় পরিণত হয় এবং এই অ্যামোনিয়া যকৃতে আর্জিনেস এনজাইমের প্রভাবে কি করে একটা চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয়। যে চক্রের মাধ্যমে পরিণত হয় তাকে বলছি আমরা অর্নিথিন চক্র। তাহলে এখানে লিভারের এই অর্নিথিন চক্রের শর্করা বিপাকে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইড, আমরা জানি গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়, সেখানে এটিপি তৈরি হবে, তাই না।
এবং সেখানে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে। তাহলে এখানে সেই শর্করা বিপাকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে কি তৈরি করে, ইউরিয়া সৃষ্টি করে। ইউরিয়া রক্তবাহিত হয়ে বৃক্ক থেকে মূত্র রূপে দেহ থেকে কি হয়, নির্গত হয়। তাহলে আমরা দেখলাম এখানে ইউরিয়া ফরমেশন একটা প্রসেস। এরপর আমরা বলছি যে শর্করা বিপাক, যদি আমরা বলে থাকি যে শর্করা বিপাক প্রক্রিয়া, এই শর্করা বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা করেছি আমরা যে গ্লাইকোজেনেসিস। প্রিয় শিক্ষার্থীরা, গ্লাইকোজেনেসিস এই প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে, যে গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ সহ সমস্ত হেক্সোস যে চিনিগুলো রয়েছে, হেক্সোস সুগার আমরা যাকে বলি, যে হেক্সোস সুগার রয়েছে, লিভার এগুলো কি গ্লুকোজ থেকে কিসে পরিবর্তন করে, পরিবর্তিত হয়ে এগুলো গ্লাইকোজেনে রূপান্তর করে। তো এই গ্লাইকোজেন নামক যে পলিস্যাকারাইডে রূপান্তর হয়, এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তর প্রক্রিয়াকে আমরা বলছি হলো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। প্রক্রিয়াটি ইনসুলিনের উপস্থিতিতে হয়ে থাকে। ইনসুলিন অর্থাৎ আমাদের যে প্যানক্রিয়াস আছে, ভগ্নাশয় আছে, তার বিটা সেল, আলফা সেল, এখান থেকে কি নিঃসৃত হয়, ইনসুলিন নিঃসৃত হয়। সেই ইনসুলিন হরমোনের প্রভাবে সে কি করে, এগুলো সরাসরি কিসে পরিণত হয়, গ্লাইকোজেনে রূপান্তর হয়। এবার আমরা আরেকটা পদ্ধতি সম্পর্কে জেনে নিই, এটা হলো গ্লুকোনিওজেনেসিস। নন কার্বোহাইড্রেট, আমরা আগে তো দেখলাম যে কার্বোহাইড্রেটকে কি করেছে, ভেঙে গ্লুকোজ থেকে সে গ্লাইকোজেনে পরিণত করেছে। আর এখানে হলো নন কার্বোহাইড্রেট উৎস, যেমন অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল প্রভৃতি থেকে গ্লুকোজ সংশ্লেষণের প্রক্রিয়াকে বলা হয়েছে গ্লুকোনিওজেনেসিস। ফ্যাট বিপাক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করে লিভার। আমরা আগেও এটা আলোচনা করেছি যে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে, কিন্তু এরপরে যে অতিরিক্ত পরিমাণ আরো গ্লুকোজ থাকে বা কার্বোহাইড্রেট থাকে, সেগুলোকে কি করে, ফ্যাটে রূপান্তর করে। রক্ত থেকে কোলেস্টেরল কি করে, কোলেস্টেরলকে সরিয়ে দেয়, সরিয়ে সঞ্চয় করে, এবং এর দ্বারা সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টাউরোকোলেট নামক দুই ধরনের পিত্ত লবণ তৈরি করে। গ্লুকোজের ঘাটতি হলে, আমাদের দেহের মধ্যে যদি গ্লুকোজের ঘাটতি দেখা দেয় বা লম্বা সময় ধরে যদি আমাদের শরীর খাবার না পায়, গ্লুকোজ খাবার না পায়, তখন কি করে, গ্লুকোজের ঘাটতি হলে শ্বসনের উদ্দেশ্যে সেটি ফ্যাট ভেঙে বা চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এবং গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজে কি হয়, রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে ফ্যাট বিপাক প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে। এই যে আমাদের বিভিন্ন ধরনের আমরা খাবার দাবার এখান থেকে খাচ্ছি, এবং তার মাধ্যমে কি হচ্ছে, এখানে ফ্যাট চলে আসে, এবং লিভারের মধ্যে সেই ফ্যাটটা কি করে, পরবর্তীতে সেটি প্রয়োজন হলে এই এডিপোস টিস্যুর মধ্যে সেটি কি থাকে, জমা থাকে। এবং আমরা একটু আগেও জানলাম যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজকে গ্লাইকোজেনে তো রূপান্তর করে, কিন্তু তার বাইরেও যদি গ্লুকোজ থেকে থাকে, তাকে সরাসরি কিসে পরিণত করে, ফ্যাটে পরিণত করে, বা যাকে আমরা বলছি চর্বি বা এডিপোস টিস্যু আকারে আমাদের দেহের ত্বকের নিচে এগুলোকে জমা করে দেয়। আবার এখানে যদি হলো কি ঘটে, যেখানে আমরা মাসেল দেখতে পাচ্ছি, যেখানে গ্লুকোজ এই আমাদের পেশিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ কি হয়, ব্যবহৃত হয়, কারণ সেখানেই সবচেয়ে বেশি পরিমাণে শক্তি নির্গত হয়ে থাকে বা শক্তির কাজ হয়ে থাকে এখানে। তো সেখানে আবার গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, ফ্যাটের পরিমাণ কি থাকে, সেখানে কম থাকে। আবার আমাদের যে এডিপোস টিস্যু, তার মধ্যে হলো ফ্যাটের পরিমাণ বেশি থাকে, গ্লুকোজের পরিমাণ কি থাকে, কম থাকে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে ফ্যাটের বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ভাঙন। শিশুদের দেহের মধ্যে লোহিত রক্তকণিকা উৎপাদনে লিভার কি থাকে, নিয়োজিত থাকে। স্যার, আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকা কোথায়, বোন মেরুতে উৎপাদিত হয়ে থাকে। লিভারে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, যকৃতের বিপাকীয় যে কাজ রয়েছে, তার মধ্যে আরেকটি হচ্ছে যে হিমোগ্লোবিনের ভাঙ্গন প্রক্রিয়া। তো যকৃতের মধ্যে কি থাকে, ম্যাক্রোফেজ নামে এক ধরনের কোষ থাকে, যার বিশেষ নাম হচ্ছে যে কাপ্ফার সেল বা কুফার সেল। এটি কি করে, এটি হিমোগ্লোবিনকে তার ভেতরে নিয়ে সেটিকে ভেঙে ফেলে হিম এবং গ্লোবিন নামে দুটি অংশ গঠন করে। এই গ্লোবিন একটা প্রোটিনাচ অংশ। গ্লোবিনটা তার মতো একটা কি তৈরি করে, একটা প্রোটিন তৈরির ক্ষেত্রে পরবর্তীতে গ্লোবিনকে কাজে লাগায়। বাট আমরা বলছি যে এই হিম অংশ থেকে যে হিম অংশ থাকে, সেটাই কি করে, বিলিভার্ডিন নামক এক ধরনের সবুজ রঞ্জক উৎপাদন করে, এবং এই রঞ্জক পরে কি হয়, হলদে বিলিরুবিনে পরিবর্তিত হয়। আমরা আমাদের রক্তের মধ্যে কি বলি, বিলিরুবিন দেখে থাকি। এই বিলিভার্ডিনটা একসময় হিম থেকে যে বিলিভার্ডিন তৈরি হয়, সেটি বিলিরুবিনের মধ্যে কি হয়, পরিবর্তিত হয়ে যায়।
এরপর যদি আমরা দেখি যে পিত্ত উৎপাদন, আমরা জানি আমাদের যে গল পিত্তথলির মধ্যে যে পিত্তরস, সেই পিত্ত উৎপাদন, এবং যকৃৎ কোষ যার নাম বলছি আমরা হেপাটোসাইট, দুই প্রান্ত সূচালো প্রকৃতির এক ধরনের কোষ, এটি অবিরাম পিত্ত ক্ষরণ করে এবং পিত্তথলিতে জমা রাখে। লিভার কোষ স্টেরয়েড থেকে পিত্ত লবণ যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট এবং সোডিয়াম টরোকোলেট এগুলো কি করে সংশ্লেষ করে থাকে। যকৃৎ অ্যানজিওটেনসিনোজেন নামক এক ধরনের হরমোন সংশ্লেষ করে, বা বৃক্ক নিঃসৃত যে রেনিন, এই রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে দেহের কি করে রক্তচাপ বৃদ্ধি করে থাকে বা রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে থাকে। এভাবে যকৃৎ কি করে যে হরমোন সংশ্লেষ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে অ্যানজিওটেনসিনোজেন হরমোন এবং বৃক্ক থেকে কি হয় বৃক্কের নিঃসৃত রেনিন হরমোন। এবার আমরা জেনে নেব যে হরমোনের ভাঙন। আবার অনেক সময় কি হরমোনের লিভার প্রায় সব হরমোনই কম বেশি কি করে থাকে ধ্বংস করে থাকে, মানে হরমোনের একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত হরমোনকে কি করতে হয় কাজ করতে হয়। তাহলে লিভার প্রায় সব হরমোনই কম বেশি কি করে ধ্বংস করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। এটা রক্ত থেকে কালেক্ট করে তার ভেতরে আসলে হরমোন ডিস্ট্রয় করে দেয়। তবে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন যত দ্রুত ধ্বংস হয়, অন্য হরমোনগুলো যেমন ইনসুলিন, গ্লুকাগন, তারপর হচ্ছে যে আন্তরিক হরমোন, স্ত্রী যৌন হরমোন, অ্যাড্রেনাল হরমোন, থাইরক্সিন হরমোন তত দ্রুত ধ্বংস হয় না। তার মানে হলো কি, যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন নামক এই ধরনের হরমোনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তারা কি করে ধ্বংস করে, কিন্তু আর অন্যান্য হরমোনগুলো একটু তুলনামূলক কম মানে ধীর গতিতে সেগুলো কি হয় ধ্বংস হয়ে যায়। এখানে আমরা বলছি ইনসুলিন, গ্লুকাগন, ইন্টেস্টিনাল হরমোন, স্ত্রী যৌন হরমোন, অ্যাড্রেনাল হরমোন, থাইরক্সিন হরমোন এগুলোর কথা আমরা বলেছি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখে নেব যে এখানে টক্সিন বা বিষ অপসারণ, যাকে বলেছি আমরা ডিটক্সিফিকেশন। এই যকৃৎ এই ডিটক্সিফিকেশন করে বিধায় আমাদের দেহ বিভিন্ন ধরনের রোগ বালাই বিষ এগুলো দ্বারা সহজে কি হয় না আক্রান্ত হয় না, এবং যকৃৎ সবসময় আমাদেরকে বিভিন্নভাবে কি করে ভালো রাখে। তো এই আমরা বলছি যে এটি কি হয় যে টক্সিন, বিভিন্ন ধরনের টক্সিন এটি আমাদের দেহের মধ্যে নানা রকম ভাবে প্রবেশ করে, বা দেহের ভিতরেও বিভিন্ন ধরনের বিষ কি হয় তৈরি হয়ে থাকে, বিভিন্ন বিপাক প্রক্রিয়াতেও বিভিন্ন টক্সিন ম্যাটেরিয়ালস কি হয় তৈরি হয়। এটি কি করে ফেজ 1 এবং এর সাথে এনজাইম যুক্ত হয়, তারপর ইন্টারমিডিয়েট ফেজের মাধ্যমে শেষে আমরা ফেজ 2, এবং তারপরে শেষে কি হয় যে ওয়েস্টটা তৈরি হয়, সেই টক্সিনটাকে ওয়েস্টে রূপান্তর করে সেটি এলিমিনেট করে আমাদের দেহ থেকে। এলিমিনেট আমাদের হলো বোল, তারপর বলছি আমরা ফিকেস বা আমাদের মলের মাধ্যমে এটা বের হয়ে যায়, এবং পরে আমরা বলছি কিডনি থেকে আবার ইউরিনের মাধ্যমে সেটিকে কি করে দেয় বের করে দেয়। অর্থাৎ যকৃৎ কোষের অভ্যন্তরে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই বিষ কি করে প্রশমিত হয়ে যায়। বিষটাকে কি করে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা কি করে বিষটাকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, যকৃতে সেই পাওয়ারটা রয়েছে এখানে, এবং সে কি করে সেটিকে কনজুগেশন প্রক্রিয়ার মাধ্যমে শেষে হলো ওয়াটার সলিউবল একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে সেটি কি করে পরিণত করে থাকে। এখানে আমরা বলছি যে হিট প্রডিউস করা এবং লিভারের অভ্যন্তরে নানা ধরনের বিক্রিয়া, আমরা বলছি 500 ধরনের মতো বিক্রিয়া সংঘটিত হয় বিধায় এখানে প্রচুর কি হয় হিট জেনারেট হয়ে থাকে প্রতিনিয়ত, যা আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে এবং এই রক্তবাহিকার মাধ্যমে সমগ্র দেহের মধ্যে কি হয় এটি সঞ্চালিত হয়ে থাকে। ফলে আমাদের দেহ কি থাকে, দেহ মানে সবসময় কি থাকে উষ্ণ থাকে। এটি আরেকটা কাজ করে থাকে যে দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুগুলো প্রবেশ করে, সেটি আমরা বলছি যে এর যে ম্যাক্রোফ্যাজ বা যাকে বলছি আমরা কুফার সেল বা কাফার সেল, এই সেলের মাধ্যমে অর্থাৎ ব্যাকটেরিয়া অন্যান্য রোগ জীবাণু প্যাথোজেন যকৃতের যে সাইনোসয়েড রয়েছে অর্থাৎ কোষের লোবিউলার ফাঁকে ফাঁকে যে অংশগুলো তার নাম বলছি সাইনোসয়েডের মধ্যে থাকে, সে কুফার কোষ দ্বারা কি হয় রক্ত থেকে সেগুলোকে কি করে অপসারিত করে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস গুলোকে, বা এগুলো হচ্ছে ফরেন বডি গুলোকে কি করে সেখান থেকে অপসারণ করে সেগুলোকে ধ্বংস করে দেয়। এভাবে যকৃৎ আমাদের বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে থাকে। যকৃতের আবার নানা রকম রোগ হয়ে থাকে। তো যকৃতের সাধারণত রোগগুলো যেগুলো তার মধ্যে হলো কি এগুলো বিভিন্ন সংক্রামক ভাইরাস দ্বারা কি হয় সংক্রমিত হয়, বিশেষ করে হ্যাপাটাইটিস বা জন্ডিস, বিভিন্ন টাইপের হ্যাপাটাইটিস রয়েছে, হ্যাপাটাইটিস এ বি সি এ ধরনের। এবার হচ্ছে যে লিভার সিরোসিস, অনেক সময় যকৃৎ কি হয় লিভার সিরোসিস হয়ে যকৃৎ নষ্ট হয়ে যায়, এবং লিভার অ্যাবসেস যকৃতের মধ্যে ফোড়া দেখা দেয়, আমরা বলছি লিভার অ্যাবসেস, যকৃতের ফোড়া বলা হয়ে থাকে বা লিভারের ফোড়া। পিত্তথলির বা পিত্তনালীর রোগ যকৃতের সাথে রিলেভেন্ট,
ফ্যাটি লিভার, যকৃতের মধ্যে লিভারের মধ্যে সবসময় কি জমে থাকে, সেখানে চর্বি জমে, কিন্তু অতিরিক্ত পরিমাণ চর্বি জমে গেলে সেই লিভার কম ফাংশনাবেল হয়। এরপর বলছি হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। হ্যাপাটিক এনসেফালোপ্যাথি কি হয়, যকৃৎ নিজেই বিভিন্ন ধরনের রোগ জীবাণু এটা সেটা দ্বারা কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল দ্বারা কি হয়, এই যকৃতের এই আক্রমণটা হয়ে থাকে। এবং হ্যাপাটোমেগালি, যকৃৎ অনেক সময় এনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়, সেই রোগটা হয়। লিভার ক্যান্সার, এগুলো অন্যতম। এই যকৃৎ যেহেতু আমাদের দেহের সবচেয়ে বড় জৈব রসায়নাগার হিসেবে বা গবেষণাগার হিসেবে আমাদের দেহের মধ্যে যকৃৎকে আমরা ট্রিট করে থাকি। এই যে আমাদের বায়ো ল্যাবরেটরি, বিশাল এই ল্যাবরেটরির মধ্যে 500-র মতো বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে, এবং যকৃতের কার্যাবলী যদি কোনো কারণে বাধা বা মানে বিঘ্ন হয়, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়বো, খুব দ্রুত আমাদের দেহ কি করবে, কলাপস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্থতা কামনা করি, যকৃতের সুস্থতা কামনা করি। সকলেই ভালো থাকো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।